Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সেন আর আজকে আমি চলে এসেছি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু প্রশ্ন নিয়ে। আমার ভিডিওতে প্রত্যেকটা ক্লাসে এমসিকিউ আকারে 12 থেকে 15টা মতন প্রশ্ন থাকে আর সেই প্রশ্নগুলো এমসিকিউ আকারে থাকে, সঙ্গে থাকে ডিটেইলড ইনফরমেশন। তাই ভিডিওটি শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও। আর যদি কোনো ইনফরমেশন থাকে বা কোনো কিছু ত্রুটি হয়ে থাকে বা যে কোনো কিছু অবশ্যই কমেন্ট করবে। তো আজকে ক্লাস স্টার্ট করা যাক আর ডিলে না করে। আমাদের ফার্স্ট প্রশ্ন দিয়ে, আমাদের আজকে কিছু প্রশ্নগুলো দেখতে অনেক কঠিন আছে, দেখে মনে হবে প্রশ্নগুলো অনেক টাফ, বাট অ্যাকচুয়ালি না, আমি তাই জন্য বুঝিয়ে দেবো, সেই নিয়ে চিন্তা করো না। তো প্রথম প্রশ্ন দেখে নিই, কার্যকর ফেকাল স্লেজ ও সেপ্টেজ ম্যানেজমেন্টের পরিষেবার জন্য ISO 9001:2015 শংসাপত্র পাওয়ার জন্য কোন শহরটি প্রথম হয়ে উঠেছে? এই যে 2015 এর সার্টিফিকেশন পাওয়া গেছে, সেটি আমাদের ভারতের কোন প্রথম শহর হয়ে গেছে? অপশনসে কি কি রয়েছে? পুরী, ভুবনেশ্বর, পাটনা নাকি মুম্বাই? উত্তর হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর কিন্তু স্মার্ট সিটির সাথে সাথে এই ফ্যাকাল স্লেজ এবং সেপ্টেজ ম্যানেজমেন্ট, যেটা FSSM, এই পরিষেবাটির জন্য ISO 9001:2015 এর সার্টিফিকেশন পেয়ে গেছে। ভুবনেশ্বর মিউনিসিপাল কর্পোরেশন অনুসারে ভুবনেশ্বর ফ্যাকাল স্লেজ অ্যান্ড সেপ্টেজ ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গিটি কি দেখে নিই। শহরটি পুরোপুরি স্যানিটাইজ করা, স্বাস্থ্যকর এবং জীবিত করে তোলা এবং সর্বাধিক সার্থকতা অর্জনের জন্য ফ্যাকাল স্লেজ এবং সিস্টেম ম্যানেজমেন্ট সেটাকে আরো উন্নত করে তোলা, অনসাইট স্যানিটাইজেশন এবং সার্ভিস সহ ভালো স্যানিটাইজেশনের অভ্যাস বজায় নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য এবং বিশেষ সঙ্গে পরিবেশকে অক্ষুণ্ণ রাখা। তো আর কিছু এখানে বলার নেই, 2 নম্বর প্রশ্নে চলে যাই। এত বড় এই ডিটেলস দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কোয়েশ্চেন্স ওটাই আসবে, কোন শহরটি এই শংসাপত্রটা পেয়েছে। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যাংকটি ক্যাসা CASA, যেটা হচ্ছে ফুল ফর্ম কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট, সংঘবদ্ধকরণ অভিযান চালু করেছে, মানে দুটোকে মার্জ করার চেষ্টা হচ্ছে? তো করুর বৈশ্য ব্যাংক, দক্ষিণ ভারতীয় ব্যাংক, কর্ণাটক ব্যাংক নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক? উত্তর হচ্ছে কর্ণাটক ব্যাংক। কর্ণাটক ব্যাংক এই যে CASA জড়করণের প্রচারণা শুরু করেছে, যেটাকে বললাম মার্চ করা। তো 1 নভেম্বর থেকে 20 মার্চ 2021 পর্যন্ত এটা চলবে কাজটা। ব্যাংকটি বলেছে যে 650 কোটি টাকার ব্যবসায়ের সাথে তারা 4.10 লক্ষেরও বেশি চলতি এবং সঞ্চয় অ্যাকাউন্টগুলোকে, মানে যেটা কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট, সবকটা অ্যাকাউন্টকে একত্রিত করতে চায়। 3 নম্বর প্রশ্নে চলে যাওয়া যাক। কেন আনএকাডেমিতে জয়েন হওয়া উচিত? তোমরা তোমাদের পছন্দ মতন এডুকেটর পাবে, তোমাদের পছন্দ মতন ব্যাচেস, WB টেট, WBPSC, WBP, WBPSI, WBCS ইত্যাদি। আগেকার ক্লাস এরকম হতো, এখনকার ক্লাস পুরো এরকম হচ্ছে ডিজিটালভাবে। এখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইউজ করা হচ্ছে, এছাড়াও পড়ানো হচ্ছে পোল এবং চ্যাট সেকশনের মাধ্যমে। এছাড়াও তোমাদের জন্য রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ, ডুয়াল এডুকেটর ক্লাসেস ইত্যাদি। টেকনোলজি এইভাবে ইউজ করা হচ্ছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। এছাড়াও এখানে পোল, চ্যাট অপশন, সেলফ অ্যানালাইসিসের মাধ্যমে পড়ানো হয়। তোমরা পোলসের মাধ্যমে দেখতে পারবা তোমরা ফার্স্ট হলে না সেকেন্ড হলে না থার্ড হলে। এছাড়া ডুয়াল এডুকেটর ক্লাসের সুবিধা পাবে। তোমরা ততক্ষণ হলো আনএকাডেমিতে ভর্তি হতে থাকো, সাবস্ক্রিপশন নিতে থাকো তোমাদের চাকরি পাওয়ার জন্য। এখানে যে ক্লাসগুলি হচ্ছে সেগুলি হলো WBCS, WB টেট, WBPSC ক্লার্কশিপ, WBP, WBPSI, PSC মিসলেনিয়াস, আরও অনেক কিছু। এখানে কোর্স প্ল্যান হলো আছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ এবং 24 মান্থ। এখানে স্ক্রিনে কোর্স ফি দেওয়া আছে, যে কোর্স ফিগুলো আছে তোমরা যদি ইজি লাইভ কুপন কোডটি ইউজ করো তাহলে তোমরা 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে। এছাড়াও তোমরা HDFCর ATM বা ডেবিট কার্ড ইউজ করলে তোমরা মাসে মাসে পেমেন্ট করতে পারবে। তা সুতরাং তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। বৃহৎ NBFCSK এই জিনিসটাকে ব্যাংকে রূপান্তরিত করবে, তার জন্য একটা প্যানেল তৈরি করা হয়েছে। সে প্যানেলের প্রধান কে, আমি কোশ্চেনটা ডিটেলতে বুঝিয়ে দিলাম। তো এটা হেড কে ভি কৃষ্ণস্বামী, PK মাহান্তি, বিনীত অরোরা না PK পূর্বাওয়ার? তো উত্তর হচ্ছে PK মাহান্তি। একাধিক প্রস্তাবনায় ভারতীয় রিজার্ভ ব্যাংক, যেটা RBI, এর একটি অভ্যন্তরীণ কার্যনির্বাহী গ্রুপ হচ্ছে ব্যাংকিং স্পেসে কর্পোরেশনদের প্রক্ষিত প্রবেশ এবং বড় NFC
এনবিএফসি গুলোকে একসাথে ব্যাংকে রূপান্তর করে দেবে। তো এইটার জন্য প্রমোটারদের শেয়ার 15% থেকে বাড়িয়ে হবে কত, 26%। এই গ্রুপটি নতুন ব্যাংকগুলির জন্য ন্যূনতম মূলধনকে 500 কোটি থেকে 1000 টাকা অবধি 1000 কোটি টাকা অবধি বাড়ানোর প্রস্তাবনা করেছিল মানে করা হচ্ছে এটা। তো হেড কে এখানে পি কে মাহান্তি, শুধু হেডটাই আসবে আর ব্যাংকের নামটা আসবে যে কোন ব্যাংক করা হচ্ছে, তো আরবিআই দ্বারা হচ্ছে। 4 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদী 25শে নভেম্বর নিচের কোন বিশ্ববিদ্যালয়ে 100তম প্রতিষ্ঠা দিবসে ভাষণ দিয়েছেন, মানে দেবেন আজকের দিনেই? তো লখনৌ বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় না বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়? তো কলকাতা বলে এতক্ষণ নিউজ পেয়ে যেত, তো কলকাতা বাদ। তো উত্তর হচ্ছে লখনৌ ইউনিভার্সিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে নভেম্বর লখনৌ বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ প্রতিষ্ঠা দিবসে উদযাপন অংশ নেবেন, আর এটা ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেবেন। যেমন মনে আছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যখন স্বামী বিবেকানন্দের মূর্তি উদযাপন হলো তখন উনি ভার্চুয়ালি ভিডিও কলের মাধ্যমেই ছিলেন। তো ওইরকমই তো লখনৌ ইউনিভার্সিটি কবে স্থাপিত হয়েছিল? 1920 সালে, যার 2020-তে 100 বছর কমপ্লিট হচ্ছে। তো সেই জন্য ভাষণ দেবেন। 5 নম্বর প্রশ্ন, কোন দেশ সম্প্রতি এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন করেছে? অনেকগুলো ইন্টারন্যাশনাল নিউজ আছে, তো এইটার শর্ট ফর্ম হচ্ছে অ্যাপেক। তো চীন, জাপান, ভারত না মালয়েশিয়া? উত্তর হচ্ছে মালয়েশিয়া। এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রতি মালয়েশিয়া দ্বারা পরিচালিত হয়েছিল। সহযোগিতার বেশ কয়েকজন নেতা এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন এবং এর পরবর্তী যে সভাটা হবে অ্যাপেকের, সেটা কি করবে? নিউজিল্যান্ড করবে। 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইন্দোনেশিয়ার সাথে অদল বদলের পর কোন দেশটি 2023 সালে G20 সম্মেলন আয়োজন করতে চলেছে? বলা হচ্ছে যে ইন্দোনেশিয়ার করার কথা ছিল 2023 সালে G20, কিন্তু এটা চেঞ্জ করা হয়েছে। তো এখন কে 2023 সালেরটা করবে? তো অপশনসে রয়েছে ইতালি, ব্রাজিল, ভারত না রাশিয়া? উত্তর হচ্ছে ভারত, কারণ স্বাধীনতা 75তম বর্ষের জন্য এটাই পরিবর্তন করে 2022 সালে পরিবর্তে 2023 সালে G20 সম্মেলনটা করবে কে? ভারত। তো ইন্দোনেশিয়া ভারতের সাথে অদল বদল করেছে, তাই জন্য 2022-এরটা কে করবে? ইন্দোনেশিয়া। আর 2020 কোথায় হয়েছিল? 2020 সালে G20 হয়েছিল সৌদি আরবে, আমরা জানি, আমরা অলরেডি পড়েছি। আর 2021 সালে কোথায় হবে? ইতালিতে হবে। 22 সাল বলে দিলাম ইন্দোনেশিয়া, 23 সাল ভারত এবং 24 সালে ব্রাজিল হবে। তো মোটামুটি কটা মনে রাখলেই হবে, যদিও 23-24 অব্দি হবে না, যেহেতু ভারত আছে তাই হয়তো 23 অব্দি কোশ্চেন আসতে পারে, তার পরেরটা আসার চান্স নেই। তো 7 নম্বর, কোন সংস্থা সম্প্রতি পশ্চিমবঙ্গের রিসোর্স প্ল্যানিং উন্নত করতে $50 মিলিয়ন লোন অনুমোদিত করেছে? ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল নাকি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? উত্তর হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা এডিবি। 21শে নভেম্বর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পশ্চিমবঙ্গে অপারেশনাল দক্ষতা এবং সংস্থান পরিকল্পনা ও পরিচালনার উন্নতির জন্য $50 মিলিয়ন লোনের অনুমোদন ঘোষণা করেছে। লোনটি আর্থিক ও তথ্য ব্যবস্থা সংহতকরণ এবং রাজ্য সরকারের কার্যক্রমগুলিতে অটোমেশন সংস্কারের সম্প্রসারণের সমর্থন করবে, যা পাবলিক সার্ভিসেস সরবরাহকে জোরদার করবে এবং আর্থিক সাফল্য তৈরি করবে বলে আশা জানানো হয়েছে। তো এত ডিটেল আমি জানিয়ে দিলাম। মেইনলি হচ্ছে যে পশ্চিমবঙ্গে এর জন্য এত টাকা কে দিচ্ছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। 8 নম্বর প্রশ্ন, এখানে 8-এর এখানে পরে গিয়ে থাকবে, এটা কিন্তু 8 ভারত না। 8 নম্বর প্রশ্ন, ভারত আবহাওয়া দফতর তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় তীব্রতার বিষয়ে সতর্ক করেছে। তো এই যে আবহাওয়া দপ্তর, এটা কোথায়? IMD, এটা কোথায়? মুম্বাই, নয়াদিল্লি, হায়দ্রাবাদ না বেঙ্গালুরু? ইজি অ্যান্সার নয়াদিল্লি। তো 24শে নভেম্বর সন্ধ্যা অবধি বঙ্গোপসাগরে বিকাশের ঘূর্ণিঝড় একটি দেখা যাবে বলে বলা হয়েছে, যে ঘূর্ণিঝড়টা খুব গুরুতর হতে পারে। তো বলা হয়েছে তামিলনাড়ু এলাকাতে এটা হতে পারে। তো এটা 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসতে পারে এবং মারাত্মক ক্ষতি করার চান্সেস আছে। যদিও চলে গেছে, সেরকম কিছু হয়নি। যদি হতো তাহলে হয়তো নিউজে আসতো যেরকম বড় কিছু হলে। তো যাই হোক, অ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে যে IMD সদর দপ্তর কোথায়? নয়াদিল্লি। 9 নম্বর প্রশ্ন, কোন মহাকাশ সংস্থা পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের উত্থানের উপর নজর রাখতে কোপারনিকাস সেন্টিনেল মাইকেল ফ্রেইলিচ উপগ্রহ চালু করেছে? অনেক বড় নাম, বাট এই নতুন মহাকাশে এই উপগ্রহটি চালু করা হয়েছে কার দ্বারা? ইসরো, নাসা, রোসকসমস নাকি CNSA? উত্তর হচ্ছে নাসা। নাসা দ্বারা এটা করা হয়েছে। আর এটার নাম কি? কোপারনিকাস সেন্টিনেল-6 মাইকেল ফ্রেইলিচ। অনেক বড় নাম। 2020 সালের 21শে নভেম্বর স্যাটেলাইট স্পেসএক্স ফ্যালকন 9 রকেটে উৎক্ষেপণ করা হয়েছিল। এটা উপগ্রহটি মিশন জেসন
কন্টিনিউইটি অফ সার্ভিসের একটি অংশ ছিল এবং মিশন সাগরের উচ্চতার পরিমাপের লক্ষ্যে মিশনটি চালু করা হয়েছিল। পরিমাপ সমুদ্রের উচ্চতা বোঝার অন্যতম মূল উপাদান জলবায়ু পরিবর্তন। মহাকাশযান দুটি উপাদান নিয়ে গঠিত। অন্যটি 2025 সালে মহাকাশযানের উৎপাদন চালু করা হবে। এখন একটা অলরেডি করে দেওয়া হয়েছে, আবার একটা 2025-এ করা হবে। তো 10 নম্বর প্রশ্ন, সিমবেক্স ভারত এবং নিম্নলিখিত কোন দেশের মধ্যে একটি যৌথ সমুদ্র মহড়া যেটা আন্দামান সাগরে শুরু হয়েছিল? সিমবেক্স ভারতের সাথে কোনটা, এটা একেবারে জানা উচিত, কারণ আমরা ভারতের সঙ্গে যা যা মহড়া হয় খুব কোয়েশ্চেন্স আসে। মায়ানমার, শ্রীলঙ্কা, জাপান নাকি সিঙ্গাপুর? তো আমরা নাম দেখেই বুঝতে পারছি সিমবেক্স মানে হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের সাথে ভারত। তো ভারত এবং সিঙ্গাপুর নৌবাহিনী 23 নভেম্বর 2020 থেকে 25 নভেম্বর 2020 সালের মধ্যে আন্দামান সাগরে যে মহড়া তৈরি করেছিল, মানে চলছিল মহড়াটা, সেটা হচ্ছে সিমবেক্স 20। তো 1994 সাল থেকে এই দেশগুলির মধ্যে মহড়া শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন চলে যাওয়া যাক, 11 নম্বর প্রশ্ন। সিটমেক্স হলো ভারত এবং ড্যাশের মধ্যে একটি ত্রিপক্ষীয় নৌ মহড়া অনুশীলন হয়। সিমবেক্স বললাম, এটা সিটমেক্স, আর এটা কিন্তু দুটো না, 3টে কান্ট্রির মধ্যে। ভারত একটা, তাহলে বাকি দুটো কোনটা? সিঙ্গাপুর, থাইল্যান্ড, সৌদি আরব, তাজিকিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান নাকি সুইজারল্যান্ড, তানজানিয়া? উত্তর হচ্ছে একদম ফার্স্ট, এটা সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ড। তাহলেই হয়ে যাবে সিটম্যাক্স। সিট মানে এস ফর সিঙ্গাপুর, আই ফর ইন্ডিয়া, টি ফর থাইল্যান্ড, এইভাবে মনে রাখবে। তো ভারত, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের মধ্যে ত্রিপক্ষীয় নৌ মহড়া সিটমেক্স 20 অনুষ্ঠিত হয়েছিল আন্দামান সাগরে। কোভিড-19 নিষেধাজ্ঞার কারণে সিটমেক্স 20 নোভাল অনুশীলনটি সমুদ্রের বিন্যাসে কেবলমাত্র এই বিন্যাসের মাধ্যমে নির্ধারিত হয়েছিল। 12 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, তরুণ গগৈ সম্প্রতি প্রয়াত হয়েছেন। প্রত্যেকদিন কারো না কারো প্রয়াত হওয়ার নিউজ আসে। তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? কর্ণাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা না আসাম? তো ইনি হচ্ছেন আসামের। এর আগে কদিন আগে সিকিমের একজন মারা গেছিলেন, বা মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। তো আসামের মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা তরুণ গগৈ 23 নভেম্বর মারা যান। গগৈ 2001 সাল থেকে তিতাবড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তিনি 6 বার সংসদ সদস্য এবং 2 বার কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। যদিও এত ডিটেইলসের কোনো ইয়ে নেই, কিন্তু আমার কাজ হচ্ছে ইনফরমেশন তোমাদেরকে দেওয়া। যাই হোক, আজকের মতন ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার এখানে যদি পিডিএফ ডাউনলোড করতে হয় কারেন্ট অ্যাফেয়ার্স এর, তাহলে নিচে লিঙ্কে যাবে, দেখবে www.bayofbooks.com বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে ক্লিক করলেই চলে যাবে, ওখান থেকে পেয়ে যাবে। আর না হলে টেলিগ্রাম চ্যানেল, যেটা এক্সাম গুরুজি বেঙ্গলি, ওখানে চলে যাবে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। না হলে সব থেকে ভালো একদম আমাদের অ্যাপে এসে গেছে, এটা প্লে স্টোর থেকে, ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন, যেটা আমি একদম বোল্ড করে যে লিখে দিয়েছি, এইটায় চলে যাবে, ডাউনলোড করে নেবে, এখানে সব পেয়ে যাবে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার এটা বলার দরকার নেই, এটা তোমাদের ইচ্ছা হলে অবশ্যই মন থেকে করবে। তো থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, বাই।